বাংলাদেশের বাজেটকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা, ব্যবসায়ীদের উদ্বেগ, রাজনৈতিক বাস্তবতা, প্রযুক্তি নির্ভর অর্থনীতির ভবিষ্যৎ সবকিছু নিয়েই আমরা আলোচনা করব। মূল্যস্ফীতি, কর্মসংস্থান, করনীতি, বৈদেশিক ঋণ, স্বাস্থ্য, শিক্ষা খাত সব মিলিয়েই আসলে বাংলাদেশ কেমন বাজেট চায়। আর এর জন্য সবাইকে স্বাগত জানাই চ্যানেল আই রাউন্ড টেবিলে, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক পিএলসি। আর এর জন্য আলোচনার জন্য আপনাদের সাথে আছি আমি তুহিনুর সুলতানা, আর আমাদের সাথে আছেন ইঞ্জিনিয়ার শফিউল আলম তালুকদার, রাজনীতি বিশ্লেষক। সাথে আছেন সৈয়দ আলমাস কবির, আইসিটি উদ্যোক্তা ও চেয়ারম্যান, বাংলাদেশ আইসিটি ও ইনোভেশন নেটওয়ার্ক। আমাদের সাথে আছেন এমজিআর নাসির মজুমদার, উদ্যোক্তা, সমাজকর্মী ও নীতি বিশ্লেষক। এছাড়াও আমাদের সাথে আছেন ফারুক হাসান, মুখপাত্র, গণ অধিকার পরিষদ। আমরা তাহলে আলোচনায় চলে যাই। আমি প্রথমে আসতে চাই জনাব ইঞ্জিনিয়ার শফিউল আলম তালুকদার, আপনার কাছে। আসলে বাংলাদেশের মানুষ শুধু বড় একটি বাজেট নয়, কার্যকর একটি বাজেট চায়। সেটি নিশ্চিত করতে সরকারের সবচেয়ে বড় সংস্কারটি কোথায় দরকার? আমি আসলে এই বাজেটটা গতানুগতিক প্রত্যেক বছরই আসে। দিস ওয়ান প্রবাবলি 55 হবে। 54টা বাজেট আমরা আগে পেয়েছি, যদি 72-এ আমরা প্রথমটা দিয়ে থাকি। তো সেই হিসাবে বাজেট এমন একটা জিনিস যেটার কিছু অংশ সবসময় একরকম থাকবে। যেমন আমার খাওয়া পড়া, বাসস্থান, এগুলো তো আছেই। যেমন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, কিছু জিনিস আছে যেটা আমাদের করতেই হবে। কিন্তু আমরা কি আমাদের সেই এই স্বল্পোন্নত দেশের তালিকাতেই থাকব? আমাদের জনগণ কি যে আশার আলো দেখেছিল 71 থেকে শুরু করে যাবৎ পর্যন্ত, সেই স্বপ্নটা কি কখনো বাস্তবায়িত হবে না? সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে হলে আমাদের কিছু দিক নির্দেশনা দরকার, কিছু স্টেপ দরকার। আমাদের যে প্রাত্যহিক যে জিনিসটা, প্রতি বছর অ্যানুয়ালি যে জিনিসটা, সেটা তো আমাদের করতেই হবে। কিন্তু সেখান থেকেও আমাকে এর জন্য কি জিডিপির প্রবৃদ্ধি বৃদ্ধির জায়গাটা দেখবো নাকি জীবনমানের উন্নয়নের জায়গাটা দেখব? আপনি এটা কিন্তু একটি আরেকটির পরিপূরক। আপনি যদি একটা দেশের ইকোনমিটাকে মানে গ্রোথটাকে বাড়িয়ে দেন, এবং ইকোনমি যখন স্ট্রং হবে, দেশ যখন রিচ হবে, তখন আপনি জিডিপিও যেমন বাড়বে, একইভাবে জীবনমানের উন্নয়নও ঘটবে। আচ্ছা, এখন আমার কথা হলো যে আমরা আমাদের ফিউচারটা কি, মানে আমাদের আশার আলোটা কোথায়? কিন্তু আমি আমাদের পক্ষ থেকে এই বাজেটের ব্যাপারে যে চিন্তাগুলো ছিল, বিভিন্ন দিন চিন্তা ভাবনা করার পরে যেই পয়েন্টগুলো আমার কাছে এসছে, সেগুলো আমি বলবো। ফোকাল পয়েন্টটা কোথায় আমাদের যেতে হবে, আমাদের দিক নির্দেশনা কি হওয়া উচিত বেসিক রিকোয়ারমেন্টসের পরেও। যেই জিনিসগুলোতে আমরা যদি ফোকাস করি, তাহলে আমাদের যেই পেরিফেরিটা আছে, আমরা যেই অবস্থায় দেশটা চলছে, এইখান থেকে স্টেপ আপ করতে পারবো। এবং এইটা তো ইউ নো দ্যাট ইটস এ ভেরি গ্লোবালি খুব কম্পিটিটিভ একটা সিচুয়েশন আমরা আসি এখন মনে। কিন্তু আমাদের এটা আশার আলো যে শুধু শিক্ষা খাতে আমি বলছি যে শিক্ষা খাত আছে, শিক্ষা খাতের সাথে স্কিল আছে, এডুকেশন অ্যান্ড স্কিল। নাম্বার 2, আপনি ধরেন টেকনোলজি অ্যান্ড মানে টেকনোলজি, ডিজিটাল ইকোনমি, প্রযুক্তির উন্নয়ন। তারপর এনার্জি সিকিউরিটি। আপনি দেখেন আমাদের বর্তমান সময়ে সবচেয়ে আশ্চর্যের দেশ কোনটা? চায়না। আমরা চায়নাকে বলি, কিন্তু দেখেন সবচেয়ে ভালনারেবল সিচুয়েশন হলো ওদের জন্য ওদের এনার্জি সেক্টর। তাদের সব কিছুতেই তারা খুব পারঙ্গম, তার সেকেন্ড লার্জেস্ট ইকোনমি। কিন্তু আপনি দেখুন যে তারা কিন্তু 100% তারা মানে অলমোস্ট আদার দেন দিস অ্যাটমিক মানে পাওয়ার ছাড়া, তার অন্যান্য পুরাটাই ইম্পোর্টেড ফিউল দিয়ে তাদের চালাতে, তাদের কোনো অয়েল বা গ্যাস নাই। সুতরাং আমার এনার্জি সেক্টর একটা বিরাট ইম্পর্টেন্ট সেক্টর, সেদিকে আমাদের নজর দিও। উই আর অলসো ভেরি মাচ ডিপেন্ডেন্ট অন ইম্পোর্টেড ফিউল। সো এইটারও আরও আছে, যেমন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট। যেমন ধরুন আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, ওটাকে বাদ দেওয়া যাবে না, কিন্তু ওটাকে মডার্নাইজ করতে হবে, হাই ভ্যালু ম্যানুফ্যাকচারিং যেতে হবে। তারপর আপনার বলতে এগ্রিকালচার অ্যান্ড ফুডে যেতে হবে, তারপর হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল যেতে হবে, তারপরে ইন্ডাস্ট্রি, ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্ট, তারপরেরটা হলো ক্লাইমেট এনভায়রনমেন্ট, হ্যাঁ, ডিফেন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি। কারণ ডিফেন্সটাও আমাদের লাগবে, ডিফেন্স যদি না হয়তো হবে না। নেক্সট, সর্বশেষ এবং মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো গুড গভর্নেন্স। এখন দিজ আর আমাদের চিন্তা চেতনায়
আমি হয়তো কেউ এই 10টাকে হয়তো 20টা বলবে, আবার আমি কেউ আমি 5টা শফিউল আসবে। আলম, আমি আবার আপনার কাছে আসছি। আমি একটু সৈয়দ আলমাস কবির আপনার কাছ থেকে জানতে চাইব, দুর্নীতি কমাতে ডিজিটাল নজরদারি বা ই গভর্নেন্স সেটা কতটুকু কার্যকর? আমরা যখন ডিজিটালাইজেশনের কথা বলি সেখানে ডিজিটালাইজেশন শুধু এফিসিয়েন্সি বাড়ায় না, এখানে অ্যাকাউন্টেবিলিটিও নিয়ে আসে। সো যে গভর্নেন্সের কথা বলছেন, গভর্নেন্সে যদি আপনি টেকনোলজি ব্যবহার করেন, ই গভর্নেন্স নিয়ে আসেন, তখন একটা অডিট ট্রেল থেকে যায়, সব কিছু একটা জবাবদিহিতা থেকে যায় এবং একটা ট্রান্সপারেন্সি থেকে যায়। সো এইটা অবশ্যই যে কোনো দেশের জন্য এটা অবশ্যই খুবই জরুরি। শুধু দেশ কেন, আপনার নিজের অর্গানাইজেশনের জন্য সেটা জরুরি। কিন্তু আমাদের সবচাইতে বড়, আমাদের তো প্রবলেমের শেষ নাই, অনেক প্রবলেম। সবচাইতে বড় প্রবলেম কি জানেন? যে আমাদের যে জনসংখ্যা আছে, যেটাকে আমরা অ্যাসেট হিসাবে ব্যবহার করতে পারতাম, সেটাকে আমরা দক্ষ করতে পারিনি বলে সেটা অ্যাসেট না হয়ে লায়াবিলিটি হয়ে যাচ্ছে। জি। সো আমি বলবো, আমরা যদি স্কিল ডেভেলপমেন্টের উপরে ফোকাস না করি এবং আমরা যদি এই বাজেটে এই স্কিল ডেভেলপমেন্টের উপরে একটা বড় বরাদ্দ না রাখি, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি আমরা চিন্তা করি বা আইএলওর কথা চিন্তা করি, তাদের রেকমেন্ডেশন অনুযায়ী 15 থেকে 20% অফ দ্য বাজেট শুড বি অ্যালোকেটেড এই এডুকেশন এবং টেকনিক্যাল স্কিলের জন্য। স্কিলের জন্য, সো জি। এইটা কিন্তু আমার মনে হয় সরকারকে রিয়েলাইজ করতে হবে। যে আমার প্রত্যাশা থাকবে যে আগামী বাজেটে স্কিল ডেভেলপমেন্টের উপরে সরকার ফোকাস দিবেন এবং স্কিল ডেভেলপমেন্টের উপরে কিন্তু আগেও সরকার অনেক টাকা খরচ করেছেন, হাজার হাজার কোটি টাকা খরচ করেছেন, কিন্তু সেগুলোর কোনো ওই অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা ছিল না, কোনো অডিটিং ছিল না, মনিটরিং ছিল না। তো শুধু অ্যালোকেশন করলেই হবে না, এখানে মনিটরিং থাকতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে এইখানে শুধু অপারেশনাল বাজেট বাড়ালে হবে না, অ্যাকচুয়াল যে ডেভেলপমেন্ট বাজেট, মানে আপনাকে ল্যাব তৈরি করতে হবে, আপনাকে বিভিন্ন ধরনের শিক্ষামূলক যে অন্যান্য ইকুইপমেন্ট সেগুলোর ইম্পোর্ট করতে হবে। সো এই দিকে কিন্তু আপনার খরচ করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে আমার মনে হয় যে আমি একটু তথ্য প্রযুক্তি খাত নিয়েই বলি, সেটা হচ্ছে পলিসি কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বিকজ আমরা দেখেছি, যেমন একটা উদাহরণ দিয়ে বলি, যে তথ্য প্রযুক্তি খাতে বলা হচ্ছে প্রতি বছরই এক বছর করে ট্যাক্স হলিডে বাড়ানো হচ্ছে, যেটা আগামী বছর পর্যন্ত আছে। আপনি যদি শুধু একটা 1 বছরের উইন্ডো দেন, কোনো ইনভেস্টর তো উৎসাহিত হবে না। আপনি যদি বলে দেন, আমি সরকারের কাছে অনুরোধ জানাবো যে এখন থেকে যদি বলে দেওয়া হয়, এই বাজেটে যদি বলে দেওয়া হয় যে আগামী 5 বছর 2031 পর্যন্ত ট্যাক্স হলিডে দেওয়া হচ্ছে আইসিটি খাতে, তাহলে কিন্তু দেখবেন যে লোকাল ইনভেস্টর এবং বিদেশি ইনভেস্টররা সেখানে ইনভেস্ট করার মানে খুব ইন্টারেস্টেড হয়ে যাবে। সো এই ধরনের একটা পলিসি নেওয়া দরকার। একই রকমভাবে যদি আমরা জানি যে এখন একটা এক্সপোর্ট ইনসেন্টিভ দেওয়া হয়, সেটা 10% ছিল, ওটাকে গত 2 বছর আগে 8% করে দেওয়া হয়েছে। আমি মনে করি এটা আগামী 5 বছরের জন্য 2031 পর্যন্ত এটাকে বাড়িয়ে 15% করা দরকার। বিকজ আমরা কিন্তু একটা 5 বিলিয়নের স্বপ্ন দেখছি, $5 বিলিয়ন এক্সপোর্টের স্বপ্ন দেখছি। সো এইটা করার জন্য আমার মনে হয় এটা যদি একটা লং টার্ম ঘোষণা দিয়ে দেওয়া হয় 5 বছর, এই ধরনের একটা পলিসি কনসিস্টেন্সি থাকে, গ্যারান্টি থাকে, তাহলে ইনভেস্টররা ইনভেস্ট করতে উৎসাহিত হবে। জি, জনাব আলমাস কবির, আমি ফিরে আসছি আবার আপনার কাছে। আমি একটু এবার যেতে চাই এমজিআর নাসির মজুমদার আপনার কাছে। আমাদের যে ট্যুরিজম সেক্টর, সেই সম্পর্কেও আপনি ভালো একটা রাখেন এবং আবাসন খাতেরও একটা খুব ভালো একটা ইনভেস্টমেন্টের ব্যাপারগুলোতে আপনি খুব ভালো একটা মানে দক্ষ আপনার এই জায়গায়। আপনি বলবেন আমরা এই নতুন বাজেটে এই পর্যটন খাতে আমরা কেমন ধরনের বাজেট সম্ভাবনা দেখি এবং মনে করি যে এটা আমাদের জন্য খুব বান্ধব হবে? আসলে আমাদের এই বাজেটটা এই সরকারের প্রথম বাজেট, প্রায় 9 লক্ষ হাজার কোটি টাকার উপরে এটা বাজেট। তো এখানে যেটা হচ্ছে যে আসলে বাজেট, আমরা বাজেট আছে একটা জিনিস প্রায় আমরা দেখতে পাই যে এখানে মানে সরকারের তরফ থেকে বাজেট মনে হয় যেন একটা বিরাট একটা রাজস্ব টার্গেট নিয়ে ওনারা নামেন। এখন আমার কথা হচ্ছে যে শুধু বাজেট ওইটা হওয়া উচিত না। বাজেটে আপনার কী থাকবে, একটা মানুষের যে ভাই যে কথাগুলো বললেন, মানুষের যে 5টা বেসিক আমরা রাষ্ট্র যে গ্যারেন্টি, অন্ন, বস্ত্র, চিকিৎসা, তারপর হচ্ছে তার এডুকেশন, এগুলা সেই আপনার একেবারে হতদরিদ্র যে লোকটা চরাঞ্চলে 3 বেলা খাইতে পারে না, বাজেটে কিন্তু তার কথা থাকতে হবে। আর বাংলাদেশের সবচেয়ে বেশি যে ট্যাক্স দেয়, সবচেয়ে যিনি সবচেয়ে বেশি ধনী মানুষ, তারও থাকতে হবে। এখানে আপনি কাউকে বাদ দিয়ে তো আপনি কিছু করতে পারবেন না। এখানে আমরা যেমন ওই হতদরিদ্র মানুষটা সে কীভাবে 3 বেলা খাবে, কীভাবে তার অন্ন, কোথায় সে অন্ন, কোথায় তার বস্ত্র, কোথায় তার এডুকেশন, কোথায় তার হেলথ, এটাও আপনার বাজেটের মধ্যেই আপনাকে সমাধান দিতে হবে। আবার কীভাবে যে উদ্যোক্তা যারা আমরা যারা ট্যাক্স নিয়মিত দেই, আমাদেরকেও তো আপনার বাঁচিয়ে রাখতে হবে। আমাদের কিন্তু আমরা বাঁচিয়ে না রাখেন, আপনি যদি আমাদের পিছনে ইনভেস্ট না করেন, আপনি কোথায় যে আলমাস ভাই যে কথাগুলো বলে গেলেন যে আমাদের তারুণ্য বেশি দিন থাকবে না। আপনি যদি এখনই লম্বা পলিসির মাধ্যমে তারুণ্যকে একটা কাজে না ঢুকিয়ে দেন, তারা আজকে হয়তো রাষ্ট্রের জন্য কিছুদিন পর তো লাইবিলিটি হয়ে যাবে। তারা
সেটা তো আপনাকে এখনই এই নীতির মধ্যে আসবে। দেখা আমি তো শুধু বড় বড় প্রকল্প মানে বাজেট মানে আমরা অত হাজার কোটি টাকা ওখানে এটা করবো, অত হাজার কোটি টাকা ওখানে ব্রিজ বানাবো, অত হাজার কোটি টাকা ওখানে এতগুলো ফ্ল্যাট বানাবো, এগুলি না। দারিদ্রতা কোথায় চলে যাচ্ছে, মূল্যস্ফীতি কোথায় চলে যাচ্ছে, এটাকে আপনি কীভাবে ট্যাকেল করবেন? মানুষকে তো আপনাকে বাঁচিয়ে রাখতে হবে, মানুষকে তো সুস্থ রাখতে হবে, মানুষকে তো এডুকেটেড করতে হবে, নাহলে তো এই সবাই এগুলো রাষ্ট্রের লাইবিলিটি হয়ে যাবে। তো আমি সেরকম একটা বাজেট চাই যে বাজেটে সবাইয়ের কথা থাকবে। আর আপনার রাষ্ট্রের আপনার রাজস্ব আহরণ করবেন, কিন্তু সেটা শুধুমাত্র ওই আমরা যারা দিচ্ছি বারবার এদেরকে দিয়ে না, আপনাকে একদম এটার একদম গ্রাম পর্যায়ে নিয়ে যেতে হবে, সবাইকে এখানে অংশগ্রহণ করতে হবে, তারপর আমরা একটা ভালো বাজেট পাবো। আলমাজ ভাই সুন্দরভাবে বলছেন যে আসলে এখন তো প্রযুক্তির যুগ। ধরেন আপনি যে কোনো সরকারি অফিসে একটা কাজে একটা অ্যাপ্লিকেশন করলেন, ফাইল, এখন কি হচ্ছে, আমি সেই সরকারি অফিসে প্রতিদিন যেতে হচ্ছে, প্রতিদিন আমাকে ধন্যবাদ দিতে হচ্ছে, টেবিলে যেতে হচ্ছে যে আমার ফাইলের অবস্থা কী। আপনি যদি আমি যখন একটা অ্যাপ্লিকেশন করি কোথাও ছোট্ট একটা গভর্নমেন্টের সেবার জন্য, সেটা যদি ডিজিটাল ট্র্যাকিং নাম্বার হয়ে যায় এবং সেটা যদি টেবিলে একটা রিপোর্টিং হয়, তাহলে তো আমার দুদিন যেতে হচ্ছে না, আর দুর্নীতি কোনো সুযোগ নাই। ওই অফিসে যে বস, ইভেন প্রধানমন্ত্রী ক্যান সি, তার টেবিলে বসে ড্যাশবোর্ডে এসে দেখতে পাবে ডিজিটালি এই ফাইলটা কী অবস্থায় আছে। আবার আমি একজন সাধারণ সব সেক্টরেই আমাদেরকে, হ্যাঁ, এটা আমাদের অন্দরে ঢুকে গেছে। আমরা সবাই অনেকে আমরা কেউ বলি যে আমরা বাধ্য হচ্ছি। কেমন বাজেট আপনি চাচ্ছেন? আমি ওইটাই চাচ্ছি, পর্যটন বান্ধব একটা বাজেট চাই। আচ্ছা, পর্যটনের ব্যাপারটা কি করতে সেটা পারি? আমাদের আমার কি চাওয়া থাকতে পারে? আমাদের পর্যটন তো আসলে একবারে নেগলিজেন্স। এখানে আমাদের প্রায় আপনার গত বছর হিসাব দেখলাম আমি একটু আগে, মাত্র 6 লক্ষ বিদেশি পাসপোর্ট থেকে 6 লক্ষ লোক দেশে আসছেন, জি, একই সময় 26 লক্ষ লোক বাইরে গেছেন। তা আপনি বুঝেন যে 6 লক্ষ লোক যারা দেশে আসছেন তারা হয়তো কিছু ডলার সাথে নিয়ে আসছেন, এর মধ্যে কিছু লোক আর যে 26 লক্ষ গেলেন সবাই তো ডলার নিয়েই গেলেন। তাহলে এখানেই আপনি বুঝেন যে আমাদের এই যে ফরেন কারেন্সি বা আমাদের ট্যুরিজমতে কী আসছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের এখানে করার অনেক কিছুই আছে। আমাদের আসলে অন্য কিছু দিয়ে হবে না, আমাদের এখানে হবে আমাদের যে নেচারটা, আমাদের জঙ্গল আছে, আমাদের সমুদ্র আছে, আমাদের সংস্কৃতি আছে, এখানে আপনাকে সরকারি ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট করতে হবে। আবার আপনার কাছে আমি আসবো, আমি একটু যেতে চাই ফারুক হাসান আপনার কাছে। ফারুক হাসান, আপনি একাধারে যেহেতু রাজনীতির সাথে আছেন, রাজনীতিতে কিন্তু আমরা মানে ক্ষমতায় আসার আগে এক ধরনের বাজেটের সবাইকে একটা স্বপ্ন দেখায়, আসার পর আরেক রকম একটা স্বপ্ন দেখাই, সব কিছু মিলে আসলে জনগণের বাজেট বলতে আপনি কি মনে করেন, কি হওয়া উচিত আমাদের আগামী বাজেট? তিনজনই আসলে বিজনেসম্যান, আমি শুধু একমাত্র রাজনীতিবিদ। তো আসলে বাজেট নিয়ে তাদের বক্তব্যটাই আসলে বেশি ভ্যালিড, বাজেটের যে চুলচেরা ব্যাখ্যা বিশ্লেষণ। তারপর আসলে দেখেন বিগত এই 55 বছরে বোধহয় সম্ভবত এটা 56 কি 57তম বাজেট বোধহয় আমাদের, 74তম সম্ভবত। তো এই যে প্রত্যেকটা বাজেট যখন যে সরকার ক্ষমতায় থাকে তারা যে বাজেটগুলো দেয়, তো বাজেটগুলো আসলে এমন একটা ভারসাম্যহীন বাজেট তারা প্রণয়ন করে, যেটা আসলে বাস্তবিক অর্থে আমরা দেখতে পাই যে বাস্তবসম্মতভাবে তারা এটা বাস্তবায়ন করতে পারে না। বর্তমান বিএনপি নেতৃত্বাধীন যে সরকার, এই সরকার ইতিমধ্যে বাজেট প্রণয়নের যে প্রাথমিক একটা ডাটাবেস তৈরি করেছে। আমরা দেখলাম যে প্রায় 9,38,000 কোটি টাকা যে আগামী মাসে যে বাজেট ঘোষণা হবে, এবং এই বাজেটে দেখবেন যে তারা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 6,70,000 কোটি টাকা। ভেরি ইন্টারেস্টিং। এখন কথা হচ্ছে যে বিগত এই যে বাজেটগুলো আমরা যে পর্যালোচনা করলাম এই 54 বছরে, কোনো বাজেটেই তো তাদের লক্ষ্যমাত্রা তারা অর্জন করতে পারে নাই। এবং কি লাস্ট আমরা যদি 3 থেকে 4টি বাজেট পর্যালোচনা করি, এই 3-4টি বাজেটেও দেখবেন যে রাজস্ব আদায় তারা যেটা লক্ষ্যমাত্রা নির্ধারণের স্বপ্ন দেখে তার কাছাকাছিও তারা পৌঁছাতে পারে না। অনেকটা আছে না, আপনি ধরেন যে 100% অ্যাচিভ করতে পারবেন না, বাট তার কাছাকাছি আপনি মানে পৌঁছাবেন বা পৌঁছাতে পেরেছেন, এরকম রেকর্ডও কিন্তু আমরা দেখি। বিগতগুলো আমরা এরকম দেখেছি বলেই যেন এরকম না হয়, এজন্যই তো কথাগুলো আসছে। এখন আমাদের সামনে আসলে চ্যালেঞ্জ কি কি? চ্যালেঞ্জ ধরেন ফার্স্ট যেটা আমি মনে করি যে আমাদের ইনফ্লেশন রেট নিয়ন্ত্রণে রাখা, মূল্যস্ফীতি, এটা তো আসলে বলতে বলতে সবাই কাহিল, বিশেষ করে আমাদের বিজনেসম্যানরা এটা নিয়ে সবসময় সরব। তো ইনফ্লেশনটাকে তারা আসলে কতটা নিয়ন্ত্রণে রাখতে পারবে, কতটা তারা তাদের কন্ট্রোলে রাখতে পারবে, দিস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট বর্তমান সরকারের জন্য। দ্বিতীয়ত দ্রব্যমূল্য। দ্রব্যমূল্যের কথা আমরা বরাবরই শুনি। দ্রব্যমূল্যটা আপনি জনগণের নাগালের মধ্যে না রাখতে পারলে এটা কিন্তু সরকারের জন্য একটা বুমেরাং অবস্থা তৈরি করবে। এটা বিগত সময়ে আমরা দেখছি যে প্রত্যেক বছরই বাজেট দেওয়ার পরেই অনেক দ্রব্যের মূল্য অটোমেটিক্যালি বেড়ে যায়। মানে অটোমেটিক্যালি এই জন্যই বললাম, সরকাররা যখন বলে যে ওই সিন্ডিকেটের উপরে আমাদের কোনো কন্ট্রোল নেই, তাই আমাদের আসলে বলতে হচ্ছে যে অটোমেটিক্যালি বেড়ে যায়।
তো এটা যদি এবারও বাড়ে তাহলে আসলে বলার কিছু থাকবে না। এই বাজেট কতটুকু ফলপ্রসূ হবে আমরা জানি না। রাজস্ব আদায়ের ঘাটতি, যেটা আমি বিগত 3-4টা বাজেটের কথা বললাম, বাস্তবায়নের দুর্বলতা, সরকারগুলো আসলে এতটাই বৈদেশিক ঋণের প্রতি, দুর্বলতাটা কেন? সরকার এতটাই বিদেশ নির্ভর, যেটা মানে বৈদেশিক ঋণের প্রতি যে নির্ভরশীলতা, এই নির্ভরশীলতা আমরা যদি ডে বাই ডে কমিয়ে আনতে না পারি তাহলে তো আপনি আপনার এই বাজেট সফলভাবে বাস্তবায়ন করতে পারবেন না। বৈদেশিক নির্ভরতাই কিন্তু শুধু প্রধান দুর্বলতা না, আর কি দুর্বলতা থাকতে পারে? এটা কি রাজনৈতিক সম্পৃক্ততা বা আমলাতান্ত্রিক কোনো জটিলতা অফকোর্স, আছে? আমি তো এটাই বললাম যে বাংলাদেশে এই যে সিন্ডিকেট এবং ব্যবসায়ীদের বড় একটা গোষ্ঠী সরকারের সাথে অতি ঘনিষ্ঠতা, নানান কারণে দেখা যায় বড় বড় শিল্প গ্রুপগুলো এখানে সরকারের সাথে ঘনিষ্ঠতা রক্ষা করে নানাভাবেই কিন্তু তারা কর ফাঁকি দেয়, ট্যাক্স ফাঁকি দেয় ইত্যাদি। এই কারণগুলো তো ওপেন সিক্রেট, এটা আপনারা সবাই জানেন। তো এই যে নানাবিধ কারণ, এই নানাবিধ কারণেই কিন্তু সরকার তার এই অভ্যন্তরীণ সোর্সগুলো থেকে রাজস্ব আদায় সঠিকভাবে করতে পারে না। আর আমরা যতদিন না পর্যন্ত আমাদের এই রাজস্ব আদায় সঠিকভাবে করতে পারবো ততদিন পর্যন্ত কোনো বাজেট আপনি সফলভাবে বাস্তবায়ন করতে পারবেন না। জি। এটা হচ্ছে আমাদের নাম্বার 1 টাস্ক জি, ফর এনি গভর্নমেন্ট। বাট বিগত কোনো সরকার এটা করতে ফারুক পারে না। হোসেন, আরো পয়েন্টগুলো নিয়ে আপনার কাছ থেকে শুনবো, ফিরে আসছি। আমি একটু আবার ইঞ্জিনিয়ার শফিউল আলমের কাছে আমি আসব। এই যে দেশীয় উদ্যোক্তা এবং বিদেশি বিনিয়োগ দুটার ভারসাম্য আমরা কিভাবে মানে এটাকে রাখা উচিত? আমি আমার আগের এবং ফারুক সাহেবের কথাটা একটু অ্যাড করি যে আমাদের দেশে যেই ট্যাক্স কালেক্ট হয় সেটা যদি প্রকৃত যে পরিমাণ ট্যাক্স হয় সরকারের কোষাগারে যে পরিমাণ যায় তার ভিতরে কিন্তু একটা ফারাক আছে। রাইট। এইটা আলমাসের যে কথা, যে আমারও যেই কথা যে ট্যাক্স মডার্নাইজেশন, ডিজিটালাইজেশন, এটা যদি করা যায় তাহলে যেই পরিমাণ কালেক্ট হবে সেটি সরকারি খাতে যাবে এবং তখন কিন্তু ফেলিউরের কোনো চান্স থাকবে না। এখন এইটার পথে অনেক বাধা আসে। আমি আমার সময় নষ্ট না করি, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের ফিউচারটাকে গড়ার জন্য কেন জনগণ বাজেটের কথা দিকে তাকাবে? তাদের জীবন মান তো আসেই, কিন্তু তারা তো এক অবস্থায় থাকতে চায় না। তাদের স্বপ্নটাকেই বাস্তবায়িত হবে না। পৃথিবীর সকল দেশই কোনো না কোনো দেশ তাদের কেউ পেয়েছে পেট্রোল, কেউ পেয়েছে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল, কেউ পেয়েছে গ্যাস। আমরা কি পেলাম? আমাদের কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটি কিন্তু আমরা পেয়েছি কি জানেন? মানব সম্পদ। এই মানব সম্পদটা, যেটা আমরা বললো যে মানব সম্পদটা আমরা ঠিকভাবে কাজে লাগাতে না পারার কারণে যেটা আমাদের অ্যাসেট হওয়ার কথা ছিল সেটা হয়ে গেছে লায়াবিলিটিস। আপনি জাপানের দিকে দেখেন, যেটা কিছুদিন আগ পর্যন্ত সেকেন্ড লার্জেস্ট ইকোনমি ছিল, তারা কিন্তু তাদের তেল গ্যাস বা কিছুই নাই, ছিল শুধু মানব সম্পদ, একটা এফিশিয়েন্ট মানব সম্পদ, এবং তারা তৈরিও করেছিল সেভাবে, যার ফলে তারা দীর্ঘদিন আফটার আমেরিকা তারা ছিল সেকেন্ড লার্জেস্ট ইকোনমি। রিসেন্টলি হয়তো 2-4 বছর আগে এটা ওভারটেক করেছে চায়না। তা আমরা এই মানব সম্পদটাকে কাজে লাগাতে হলে শিক্ষা খাতে আমাদের বরাদ্দ বাড়াতে হবে, আমাদেরকে ডিজিটালাইজেশনে যেতে হবে, এবং সত্যি কথা বলতে কি যে আমাদের যে কোন দিকে এই দেশ মানে এই দুনিয়াটা যাচ্ছে এইটা কিন্তু বুঝতে হবে। আপনি গ্লোবাল কম্পিটিটর যদি হতে চান তাহলে কিন্তু আপনি ওইদিকে যেতে হবে। একটা ভালো নিউজ আমি আপনাদের দেই যে আমাদের এই ধরেন ইউরোপের মেইডেন এজ কত? 43। জনগণের বয়স মেইডেন এজ, যেটা নট অ্যাভারেজ, মানে অর্ধেক উপরে অর্ধেক নিচে। আমেরিকার 39, নর্থ আমেরিকার 39, এশিয়া অ্যান্ড ল্যাটিন আমেরিকার সবার আছে 32। আর সবচেয়ে ভালো জিনিস যেটা, সেটা বাংলাদেশের মেইডেন এজ হলো 26.3। অর্থাৎ পুরো সলিড একটা জনগোষ্ঠী আছে কাজ করার জন্য নেক্সট 15-20 বছর। আমার একটা লোক তো 25 বছর বেশি সার্ভিস দিবে না। আপনি 25 বছর থেকে নেক্সট 50 বছরে সে আউট। আপনি এখন যদি আপনি নিজের ইন্ডাস্ট্রি, নিজের ইনভেস্টমেন্ট যদি মডার্নাইজ না করেন তাহলে আপনি কি করবেন? ওই লোকটা তো অনলি 25 বছর সার্ভিস দিবে। সে 25 বছরে গার্মেন্টসে, আমি একদিন আলোচনায় বলছিলাম দর্জিগিরি করে, এটা আমার এক আলোচক মন খারাপ করছে। আসলে এই মুহূর্তে তার কাজ করার সুযোগ নেই বলে দর্জিগিরি শব্দটা আসছে আমার কথা। ওই লোকটাকে দিয়ে কিন্তু আমি 10 গুণ ইনকাম করতে পারি। আলমাস কবির, আবার আপনার কাছে একটু আসি। যেটা আপনি বলছিলেন যে প্রযুক্তি খাতের এই যে রপ্তানি বহুমুখীকরণ, সেই ক্ষেত্রে আইসিটি বা স্টার্টআপ এই খাতটা আসলে কতটুকু মানে সম্ভাবনাময় আছে? অনেক সম্ভাবনা। মানে আমরা তো জানি যে আমাদের মানে আইসিটি খাতের প্রধান কাঁচামাল কি? মানুষ, মেধা। এটার তো আমার অভাব নেই, আমাদের বাংলাদেশে এটার অভাব নেই। আমাদের অনেক কিছু অভাব আছে, আমাদের ন্যাশনাল রিসোর্সের অভাব আছে, আমাদের জায়গার অভাব আছে, কিন্তু এটার অভাব নেই। সো এইটাই আমি যেটা বলছিলাম তখন, যে আমাদেরকে যদি আমরা দক্ষ মানব সম্পদ করতে পারি তাহলেই কিন্তু আমরা মানে এই
মানে তাহলে এই তথ্য প্রযুক্তি খাত কিন্তু আমাদের যে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি আরএমজি সেটাকে ওভারটেক করতে পারে, সেই পোটেনশিয়ালটা কিন্তু আছে। কিন্তু আমরা যেহেতু দক্ষতাটা দিতে পারছি না, এবং বিশেষ করে যে নতুন নতুন টেকনোলজিগুলো আসছে, ফ্রন্টিয়ার টেকনোলজিগুলো আসছে, এআই আসছে, ডেটা অ্যানালিটিক্স আসছে, ব্লকচেন আসছে, আইওটি আসছে, এই সব টেকনোলজিতে আমরা যেহেতু দক্ষতাটা আনতে পারছি না, এই জন্য কিন্তু আমরা পিছিয়ে পড়ছি। আমরা যত দ্রুত এগোতে চাই সেটা আমরা করতে পারছি না। আরেকটা জিনিস আমি একটু আগের কথা একটু ফিরে যেতে চাই, যেটা আপনি বলছিলেন যে ট্যাক্স নিয়ে যে আমাদের যে রাজস্ব আহরণ আপনি করবেন কিভাবে? আমাদের এখানে 18 কোটি দেশের মানুষে আমাদের এখানে ট্যাক্স দেয় হচ্ছে 40 লাখ মানুষ। কোথায় 18 কোটি আর ট্যাক্স দেয় হচ্ছে 40 লাখ? মানে 40 লাখও না, 40 লাখ হচ্ছে টিন আছে, হয়তো 10 লাখও দেয় না, হয়তো খুব সম্ভবত 7 থেকে 8 লাখ মানুষ। সো এইটা তো আপনি করতে পারবেন না, আপনাকে ট্যাক্স নেট বাড়াতে হবে। আপনি ট্যাক্স নেট না বাড়ালে আপনি কোনোদিন বাজেটের যে টার্গেট সেটা আপনি কখনোই ফুলফিল করতে পারবেন না। আপনি ভ্যাট, আমাদের কয়টা কোম্পানি ভ্যাট দেয়? রেজিস্ট্রেশন আছে মাত্র 7,75,000টা কোম্পানির ভ্যাট রেজিস্ট্রেশন আছে, তার মধ্যে 109টা কোম্পানি মোটামুটি ভ্যাট ট্যাট দেয়, মানে বড় ভ্যাট। ছোটখাটো ভ্যাট আপনি দোকানে গিয়ে যখন জিনিস কেন সেটা আমি ধরছি না, বাট আমি কোম্পানি কর্পোরেট ভ্যাট বলছি। সো আপনার এই নেট যদি আপনি না বাড়াতে পারেন তাহলে তো আপনি কখনোই ওটা রিচ করতে পারবেন না। তরুণদেরকে যদি আপনি মনে করেন যে তারা উদ্যোক্তা হিসেবে আসুক, সেক্ষেত্রে বাজেট তাদেরকে কিভাবে সাহায্য করতে পারে এবং বাজেটের আকারটা কেমন হওয়া উচিত? থ্যাংক ইউ, আপনি এটা বলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। স্টার্টআপদের জন্য আলাদা বাজেট অলরেডি একটা করা হয়েছে সরকার থেকে, আমি এই জন্য সরকারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এখানে একটা বড় বাজেট অ্যালোকেশন রাখতে হবে। আমার রেকমেন্ডেশন হচ্ছে একটা 500 কোটি টাকার বাজেট রাখতে হবে, যেটা থেকে এই তরুণ উদ্যোক্তাদেরকে আপনি সহজ শর্তে ঋণ দিতে পারবেন। আমাদের সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই তরুণ উদ্যোক্তাদের যে অ্যাক্সেস টু ফাইন্যান্স। এইখানে মুশকিল হচ্ছে কি, যে যখন সে ব্যাংকের কাছে যায়, ব্যাংক তখন তার কাছ থেকে একটা জামানত চায়, একটা বাড়ি বা একটা ফ্ল্যাট, জমি। তার তো ক্রেডিট হিস্ট্রি নাই, সে তো কখনো নেয়নি ঋণ, তো তার কোনো হিস্ট্রি নাই, সেজন্য ব্যাংক তখন একটু ভয় পায়, স্বাভাবিকভাবেই ভয় পায়। না, আমরা নতুন যেটা শুনতে পাচ্ছি যে আপনার বিজনেসের মডিউলটাই হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। এক্স্যাক্টলি, ওইটাই হতে হবে। আরেকটা জিনিস হতে হবে, যদি মনে করেন একটা কথার কথা, একটা যদি সফটওয়্যার হয় বা একটা আমার কোনো ইনোভেটিভ প্রোডাক্ট হয়, ওটাকে যদি আমি আমার অ্যাসেট হিসেবে দেখাতে পারি, ওটাকে যদি আমি একটা ভ্যালুয়েশন করে আমার ব্যালেন্স শিটে দেখাতে পারি, তখন কিন্তু ব্যাংক সেটাকে জামানত হিসেবে রাখতে পারে, সেই সোর্স কোডটাকে। এবং একই সাথে আমি বলি যে এইখানে সরকার কিন্তু এগিয়ে আসতে পারে একটা সভরেন গ্যারান্টি দিয়ে। মনে করেন আপনি 1,000 টাকা লোন নেবেন, সরকার বললো যে ঠিক আছে 500 টাকা আমি গ্যারান্টি দিচ্ছি, 50% আমি গ্যারান্টি দিচ্ছি, তখন ব্যাংক কিন্তু বাকি 50% দিতে উৎসাহিত হবে। তো এইখানে বাজেটে একটা সভরেন গ্যারান্টির জন্য স্টার্টআপদের জন্য একটা বরাদ্দ রাখা দরকার। অবশ্যই আমরা এটা আশা করব। সৈয়দ আলমাস কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এবার একটু যেতে চাই আবার এমজিআর নাসির মজুমদার আপনার কাছে। খুব ছোট্ট করে আমি আপনার কাছে জানতে চাইব, আপনি কি মনে করেন বাংলাদেশ এখনো মানে সম্ভাবনার অর্থনীতি নাকি চাপের অর্থনীতি? আসলে দেশ তো অনেক বছর হয়ে গেছে, এখন চাপ তো এখানে থাকবেই। সরকারের তো টাকার অভাব প্রচুর। এখন আলমাস যেটা ব্যাখ্যা করলেন যে ওই যে সরকারের তো প্রবলেম আছে, সরকার তো এক জায়গার মধ্যে বসে আছে, তারা তো শুধু আমাদের কি ধরতেছেন বারবার। এখন ওরা, আপনাকে বলি, বাংলাদেশের ফুটপাতে যে দোকানটা আসছে কিন্তু ডেলি 10,000 টাকা বিক্রি করে, তার মানে তার 10,000 মাসে 3 লক্ষ টাকা, বছরে 36 লক্ষ টাকা। আমরা তার থেকে 1% টার্নওভার ট্যাক্স নিলে কিন্তু বিরাট ব্যাপার। রাষ্ট্রে কিন্তু টাকার কোনো অভাব হবে না। আর আমরা বলতে রাষ্ট্র করে না কেন, আমারও প্রশ্ন, আপনারও সবার প্রশ্ন। করাইতে হবে রাষ্ট্রকে। এই দেশে সবচেয়ে মজা আছে আমলারা জবাব দিতে। আজকে যদি সরকার যদি কোনো কারণে ব্যর্থ হয় বা জনপ্রিয় হয়, থেকে বেরোতে পারছি না কেন? বেরোতে পারছি না। আমাদের রাজনীতিবিদরা অতিমাত্রায় তাদের উপর নির্ভরশীল এবং তাদেরকে পীর মনে করে। তারা একটু ক্রিমটা খেয়ে যাচ্ছে, কিন্তু দায়িত্ব তারা নিচ্ছে না। আপনারা দেখেন, যে কোনো কোম্পানি জনপ্রিয়তা হারায়, সরকার জনপ্রিয়তা হারায়, আমরা কিন্তু জায়গা মধ্যে বসে থাকে, তারা আরেকটা মন্ত্রণালয়ে চলে যায়, খুব মজা করে। এইখানে তাকে ধরতে হবে শক্ত করে। আমার মনে হয় যে প্রধানমন্ত্রী, উনি তরুণ প্রধানমন্ত্রী, নতুন, ওনার মন্ত্রীকে ধরে লাভ নাই, ওনার ধরতে হবে ওনার সচিবকে, যে তোমাকে আমি বসালাম, 5 বছর থাকবা, প্রতি বছর তোমার মূল্যায়ন হবে, তুমি যদি আমার টার্গেট আমার এটা অ্যাচিভ না করতে পারো, তোমার বিচার হবে, সোজা কথা। এছাড়া এই দেশ উন্নয়ন হবে না। ফারুক হাসান, আপনি অনেকগুলো কথা বললেন আমাদের বাজেটের দুর্বলতাগুলো এবং কোন জায়গাগুলো আমাদের ঠিক করা দরকার, কিন্তু আপনি কি মনে করেন সংসদে বাজেট নিয়ে কার্যকর বিতর্ক বা জনসম্পৃক্ততা এই জিনিসগুলো অনেক বেশি দরকার? তাহলে মানুষ তাদের যে প্রয়োজনগুলো সেখানে সম্পৃক্ত হতে পারে। বাজেট তো এখনো ঘোষণা হয় নাই। বাজেট অধিবেশন শুরু হলে তারপরে আমরা বুঝতে পারবো যে
এই বাজেটকে কেন্দ্র করে আসলে পার্লামেন্টে কীরকম বিতর্ক হচ্ছে বা সরকারি দল বিরোধী দল তাদের মধ্যে কীরকম আলোচনা হচ্ছে, এটার উপরে তারপরে একটা কমেন্ট দেওয়া যাবে। হওয়া উচিত, অফকোর্স হওয়া উচিত, মানে তো এটা হতেই হবে, না হলে তো আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো না। আমাদের ভাই যেটা বললেন না, যে আজকে আমরা একজন তরুণ প্রধানমন্ত্রী পেয়েছি, উনি হয়তো বয়সে তরুণ না, ওনার বয়স কিন্তু 62 ইয়ার্স, 62 বছর, বাট ওনার যে কর্মকাণ্ড, ওনার যে চলাফেরা, ওনার যে রাজনৈতিক উদ্যোগ, এই দিক দিয়ে আবার উনি তরুণ। কারণ তারুণ্যকে কখনো বয়সের ফ্রেমে বেঁধে রাখা যায় না, এটা জনাব তারেক রহমান ইতিমধ্যে প্রমাণ করেছেন। এই জন্য তারেক রহমানকে আমরা স্যালুট জানাই, এবং ওনার হাত ধরে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো, এটাও আমরা প্রত্যাশা করি। এখন প্রবলেমটা কোথায়? এই যে প্রবলেম কিন্তু ইতিমধ্যে আমরা খুঁজে পেয়েছি। আমাদের প্রবলেমটা কিন্তু ওই নেতাদের পকেটে না, প্রবলেমটা হচ্ছে আমাদের আমলাতন্ত্রে। এই ব্যুরোক্রেসি এই 54 বছরে এমনভাবে আমার দেশটাকে গ্রাস করে ফেলেছে না। আপনি ধরেন যে প্রথমে বন্দুকটা তাক করেন নেতার দিকে, কিন্তু নেতার দোষ কতটুকু, এই দোষটা আপনি খুঁজে দেখার চেষ্টা করেন না। আমরা মনে করি সব ওই প্রধানমন্ত্রী, ওই মন্ত্রী, ওই এমপি, তাদেরই দোষ। কিন্তু তার দোষ হয়তো বা এখানে একবারে মিনিমাম স্টেজে, কিন্তু তার পিছনে যে আমলারা পুরো সিস্টেমটাকে ইনস্টল করে বাস্তবায়ন করে, এরা আসলে কতটা দায়ী, এটা নিয়ে আমরা আলোচনা করতে চাই না। এই যে হামের টিকা, আজকে দেখেন 450 শিশু আমাদের ইতিমধ্যে শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, অথচ এই হাম নিয়ে কথা উঠলেই ওই সাবেক স্বাস্থ্য উপদেষ্টা, শুধু একজন। তার দোষ আছে, আমি বলবো না যে তার দোষ নেই, কিন্তু তার দোষের সাথে তার যে টিম নিয়ে তিনি কাজ করেছেন, ওই টিমকে আমরা আজ পর্যন্ত বিচারের মুখোমুখি করতে চাই না। ইভেন এটাও আপনি জেনে অবাক হবেন, ওই টিমে যারা ওই সময় দায়িত্ব পালন করেছেন, ওরা এখনো সচিবালয়ে বহাল তবিয়তে, ওই টিম এখনো এক্সিস্ট করছে। তো আপনি কাদের মাধ্যমে পরিবর্তনের স্বপ্ন দেখেন? এই যে এখন বাজেট নিয়ে কথা হচ্ছে, এই যে বাজেট নিয়ে আমরা অনেক কথা বলি, দেখেন এই বাজেট বাস্তবায়ন না হওয়ার পিছনে অন্যতম বড় একটা কারণ করাপশন। এই দুর্নীতি বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই যেখানে আপনি পাবেন না। কিন্তু দেখেন প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা সরকার কি বলে, যে আমরা ক্ষমতায় আসছি বা আসলে দুর্নীতিতে বাংলাদেশকে জিরো টলারেন্স করব। এটা বাংলাদেশের নেতাদের সবচাইতে ডাহা একটা বড় মিথ্যা কথা। কেন জানেন? পৃথিবীর ইতিহাসে কোনো দেশে আপনি পাবেন না দুর্নীতিতে জিরো টলারেন্স বলে কোনো কথা আছে। অনেস্টি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনাকে বলতে হবে আমি এই করাপশনটাকে একটা মিনিমাম স্টেজে নিয়ে আসবো, 1%, 2%, 5%, হোয়াট এভার। কিন্তু আপনি যখন বলবেন এটাকে জিরোতে নেমে আনবো, ভাই জিরো তো নাই, পৃথিবীর কোথাও নেই যে দুর্নীতিতে জিরো বলে কোনো কথা আছে। কিন্তু আপনি এই মিথ্যাটা দিয়ে জনগণকে একটা ধোকার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করেন, এটা করা যাবে না। আজকে দেখেন আমরা জনগণ এত যুগ ধরে ধোকাটা কেন? ইয়েস, এই জন্য জনগণের কাছে এটা নর্মালাইজ হয়ে গেছে। জনগণ যখন এই শব্দটা শুনে না, বলে এটা তো খুব পপুলার একটা শব্দ, অভ্যস্ত। এই অভ্যস্ততা থেকে জনগণকে বের করে নিয়ে আসতে হবে। আজকে দেখেন এই করাপশনের কথা কেন বললাম, বাংলাদেশের এমন কোনো প্রকল্প পাবেন না, সেটা হোক মেগা প্রকল্প কিংবা ছোট, যে করাপশন নেই। জি, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে যুক্ত হওয়ার জন্য। অবশ্যই আমরাও চাই না উন্নয়নের ফাঁদের কোনো বাজেট, আমরাও চাই জীবনমানের যেন উন্নতি হয়, দেশের যেন উন্নতি হয়, এরকমই একটা বাজেট। এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে থাকুন চ্যানেল আইয়ের সাথে। আপনারা দেখছেন চ্যানেল আই।